বিকেল হতে হতে চারিদিকে যেরকম ঝড় বাতাস শুরু হয়ে গেল, মনে হচ্ছে তো কারেন্ট আর আজকে আসবে না। আর ঘরেও তো তেমন মোমবাতি বা হারিকেন নেই। মা তো রান্না করে। যাই, বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করি মোমবাতি আছে কিনা। বলছি বাবা, ঘরে মোমবাতি বা হারিকেন কোথায় আছে বলতে পারো? দেখ কাণ্ড, এতবার বাজারে গেলাম, মোমবাতি আনতে কে ভুলে গেলাম। দাঁড়া, আমি এক্ষুনি চিন্টুর দোকান থেকে গিয়ে মোমবাতি আর কেরোসিন তেল নিয়ে আসছি। চারদিকে যেইভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামলো বলে। কিন্তু বাবা, মোমবাতি বা কেরোসিন তেল কিছু একটা না আনলে রাতে তো আমাদের অন্ধকারে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি যাচ্ছি। না না বাবা, তোর যেতে হবে না, তুই থাক। কি যে বলো না বাবা, এই সাধারণ ঝড় বৃষ্টিতে যাওয়ার অভ্যাস আমার আছে। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। শোন, ঝড় বৃষ্টিতে আটকে গেলে দোকানেই বসে থাকিস, বুঝতে পারলি? বৈশাখ মাস, এখন গ্রামের সবাই ঘরে ঘরে সোনার ফসল তুলছে। অনেক দিনের প্রচণ্ড গরমের পর আজকে খুবই ঝড় বাতাস শুরু হলো, সাথে ধীরে ধীরে বৃষ্টি আর বাতাসে শু শু শব্দ। এমন সময় ঘর থেকে বের হলাম, কোনো দোকানপাট খোলা পাবো কিনা সেটাই সন্দেহ। তার সাথে এত পরিমাণ বৃষ্টি, রাস্তাঘাট একদমই নির্জন হয়ে গেল। কিছুক্ষণ হাঁটার পর আকাশ ভেঙে বৃষ্টি নামতে শুরু করলো, সাথে তো বজ্রপাত আছেই। বৈশাখের প্রথম বৃষ্টি গায়ে লাগাতেই শরীরটা কেমন ফুরফুরে হয়ে গেল। অনেকদিন পর এরকম বৃষ্টিতে ভিজতে পেরে মনটা একদম ফুরফুরে হয়ে গেল। আর কিছুক্ষণ গেলেই সামনেই চিন্টু মামার দোকান। ওনার কাছে কেরোসিন তেল, মোমবাতি সবই পাবো। আর সাথে এক কাপ চা হলে তো মন্দ হয় না। কিন্তু এই ঝড় বাদলায় দোকান খোলা পাবো কিনা সেটাই সন্দেহ। দোকানে গিয়ে দেখলাম দোকানটি আধা খোলা অবস্থায় রয়েছে। যাক বাবা, দোকানটা তো খোলা পাওয়া গেল। বলছি, দোকান কি বন্ধ করে দিবে নাকি? আরে এই ঝড় বাদলায় তো বাসা থেকে বের হওয়াটাই ভুল হইছে। এখন বসে থাকো দোকান বন্ধ করে একা একা। আরে চিন্টু মামা, একা বসে থাকবে কেন? তো আর কি করব, এই গরমে কি কোনো খদ্দের আসবে নাকি? যা বৃষ্টি শুরু হয়েছে, দোকানটা খোলাটাই মনে হয় ভুল হইছে। কেন আসবে না? এই তো আমি আসছি না। হ, তা আসছো যখন বসো এখন। আচ্ছা, আমাকে কয়টা মোমবাতি আর একটু কেরোসিন তেল দাও তো। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। মনে হয় আজ আর কেউ দোকানে আসবে না। এই ঝড় বাদলায় কোনো জনমনুষ্য থাকলে তবে তো আসবে। কেন যে বের হইতে গেলাম আমি, আর তোমাকে যে এক কাপ চা করে খাওয়াবো, তারে কি কোনো উপায় আছে? এই ঝড় বৃষ্টিতে তো আগুনই জ্বলতে চায় না। আরে না না, চা খাবো না, আমি এখন যাই। চা খাওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। যাই হোক, অন্তত মোমবাতিটা তো পেলাম। এমন সময় বাড়ি গিয়ে একটু ঝাল ঝাল করে চানাচুর মাখা হলে আর কোনো কথাই হবে না। এমন সময় ভাবতে ভাবতে জোরে জোরে বাড়ির দিকে হাঁটতে লাগলো। বৈশাখের প্রথম বৃষ্টি গাও লাগায় শরীরটা কেমন ঝিরঝির করছে। কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকানো আলোতে চারদিকে ঝলমল করে উঠছে। প্রকৃতির এইসব স্বাভাবিক বিষয়ের ভিতরেও কেমন যেন অস্বাভাবিক কিছু টের পেতে লাগলো। মনে হচ্ছিল আমার পিছনেই কেউ একটা হেঁটে হেঁটে আসছে। চিরচেনা পথটা যেন কেমন অচেনা লাগতে লাগলো। কিছুক্ষণ সামনে গেলেই রাস্তার ঘা ঘেঁষে একটা কবরখানা। আমি বরাবরই ভাবি কবরখানা একটা পবিত্র জায়গা। মানুষ এটা নিয়ে নানা জল্পনা কল্পনা করে থাকে।
তাই কবরখানা নিয়ে কোনো ভয় কখনোই আমার মনে জাগেনি। কিন্তু যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে বিদ্যুতের আলোর ঝলকানিতে দেখতে পেলাম কবরখানা থেকে আচমকা একটা সাদা মূর্তি বাইরে বেরিয়ে গেল। হঠাৎ এমন কিছু দেখে আমার বুকটা ধড়াস করে কেঁপে উঠল। কিন্তু তারপর আবার বিদ্যুতের ঝলকানির আলোতে দেখতে পেলাম ওই ছায়ামূর্তিটা হাওয়ায় মিলিয়ে গেল। এই ঝড় বাদলা কি ছিল ওটা? কোনো মানুষ নাকি আমার চোখের ভুল? কাঁপা কাঁপা পাও নিয়ে আমি দ্রুত সেখান থেকে হাঁটতে লাগলাম। হঠাৎ করে এত ভয় পাওয়ার কারণে গাছের পাতার শব্দ আমার কাছে কেমন ভয় ভয় লাগতে লাগলো। কেমন আছিস জাহিদ? কোথায় যাচ্ছিস তুই? কে কে আমার নাম ধরে ডাকলো? আরে আমি চঞ্চল। সে কখন থেকে ডাকছি তোকে, তুই হন হন করে হেঁটেই চলেছিস, যেন তোকে ভূতে তাড়া করেছে। আরে চঞ্চল, তার মানে এতক্ষণ তুই আমার পিছে ছিলি? আর আমি ভাবলাম কি না কি, তাই এমন ঝড় বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় যাচ্ছিস তুই? আরে কোথায় আর যাব, এখানেই আছি। আর আজকাল তো তুই শহরের মানুষ হয়ে গেছিস, অনেক বড় হয়ে গেছিস, তোকে তো আর দেখাই যায় না। হ্যাঁ, আজকাল একটু পড়াশোনায় ব্যস্ত থাকি। আর এ কেমন ভেষ ধরেছিস তুই? তো চোখ মুখও এমন লাগছে কেন? আসলে জ্বরে সারা শরীর অসাড় হয়ে এসেছে তো, তাই এরকম লাগছে। কি বলছিস এসব? তাড়াতাড়ি ছাতার নিচে আয়। আরে না না, ওসব কিছু না, ও নিয়ে তুই ভাবিস না। এই অবস্থায় তুই বাইরে বের হলে তুই গেলি কেন? পাগল হয়ে গেছিস নাকি তুই? আচ্ছা বন্ধু, তুই তো বাড়ি ফিরছিস তাই না? ওই পদ্মতলার সেতুটা দিয়ে যাস না বন্ধু, কষ্ট করে একটু বটতলা দিয়ে যাস, কেমন? আচ্ছা ঠিক আছে, সে না হয় যাবো আমি। আরে না না বন্ধু, তুই যা, আমি এখানেই আছি। তুই আমার কত উপকার করেছিস, কিন্তু আমি তোর জন্য তেমনভাবে কিছু করতে পারিনি। আরে কি হয়েছে তোর, আমায় বলতো? তুই কেমন অদ্ভুতভাবে কথা বলছিস? আচ্ছা বন্ধু, আমি চললাম, আমার কাছে তেমন সময় নেই। তুই সাবধানে যাস, ভালো থাকিস। আরে এ চঞ্চল, কোথায় যাচ্ছিস তুই? তুই আমার সাথে আয়। আর তোর বাড়ি তো এদিকে নয়। তুই বাড়ি ফিরে যা বন্ধু, আমার একটু কাজ আছে, আমি পরে আসবো, ভালো থাকিস। আমি চঞ্চলকে ডাকতে লাগলাম, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। একা মনে হেঁটে চলে গেল। বিদ্যুতের ঝলকানির আলোতে কেমন যেন মিলিয়ে গেল। আমি ভাবলাম ও হয়তো কোনো বিপদে পড়েছে, আমাকে হয়তো বলতে পারছে না। তারপর আমি বাড়ি ফিরে গেলাম। বাড়ি ফিরে ভাবতে লাগলাম কালকে একবার ওদের বাড়িতে যাব, গিয়ে ওর খোঁজ নিয়ে আসবো। সেদিন প্রায় সারা রাতে বৃষ্টি হলো। বিছানায় শুয়ে চঞ্চলের কথা ভাবতে লাগলাম। ও আমার ছোটবেলার বন্ধু, কিন্তু কালকে গিয়েই ওর খোঁজ নিতে হবে। পরের দিন সকালে উঠে চঞ্চলের বাড়ির দিকে রওনা দিলাম। ওদের বাড়িতে যেতে লাগলাম। যেতে যেতে কালকের ওই সাঁকুর সামনে এসে পৌঁছলাম। এসে দেখি পদ্মতলার সাঁকুটা গতকালকে ভেঙে পড়েছে। আরে চঞ্চল তো আমায় এই পথ দিয়ে আসতে মানা করেছিল। তার মানে ও আগে থেকে জেনে গেছিল যে এখানে কিছু হবে। চঞ্চল আমাকে বাঁচানোর জন্যই আমাকে এই রাস্তা দিয়ে যেতে নিষেধ করেছে। না, তাড়াতাড়ি ওর বাড়িতে গিয়ে খবর নিতে হবে। ওকে জিজ্ঞেস করব আমি। চঞ্চল, এ চঞ্চল, বাসায় আছিস? বের হয়ে আয়। অনেকক্ষণ ডাকাডাকির পর ওর বাবা বের হয়ে এলো। আরে জাহিদ বাবা, কোনো কাজ আছে নাকি?
ডাকাডাকি করছো? আঙ্কেল, একটু চঞ্চলকে ডেকে দিন না, ওর সাথে কথা ছিল। বাবা, চঞ্চল তো আর বেঁচে নেই। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু টাইফয়েডের জ্বরে চঞ্চল মারা গেছে। আমার আর কিছু বুঝতে বাকি রইল না। গতকাল চঞ্চল ঠিকই এসেছিল আমাকে বাঁচাতে। জানি না এ কথা বললে কেউ বিশ্বাস করবে কিনা, কিন্তু চঞ্চলের মতো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।